সড়কে ঝরল তরতাজা প্রাণ। দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 5, আহত অন্তত 25, প্রাণহানি বাড়ার শঙ্কা। গাজীপুরে মতিউরের শত কোটি টাকার সম্পদ, স্ত্রী সন্তানদের নামে কিনেছেন কয়েকশো বিঘা জমি, গড়ে তুলেছেন বিলাসবহুল রিসর্ট। ঘোষণা দিয়েও গ্রাহকের পাওনা ফেরত দিচ্ছে না ইভ্যালি, রাসেলের কৌশলে হতাশে ভুগছেন অনেকে, ঘটেছে আত্মহত্যার ঘটনাও। গাজীপুর মহানগর আওয়ামী লীগ কমিটি নিয়ে বিতর্ক, ত্যাগীরা বাদ পড়লেও আছেন বিতর্কিতরা, সভাপতিকে দুষছেন সাধারণ সম্পাদক। এবং যুক্তরাজ্য নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয়, 410 আসন পেতে পারে দলটি, বুথ ফেরত জরিপ, পরবর্তী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। দিনাজপুরে বাস ও 2টি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ গেছে অন্তত 5 জনের, এতে আহত হয়েছে আরও 25 জন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর 5:30টার দিকে দিনাজপুরের পাঁচবাড়ি এলাকায় নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত 4 জন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। আহত 25 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং প্রাণহানি বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে পাবনার ঈশ্বরদী দাসুরিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পাবনার রাজশাহী মহাসড়কের দাসুরিয়া সুগার মিলের সামনে দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, ঈশ্বরদী থেকে প্রাইভেট কারটি পাবনা শহরে আসার পথে দাসুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও 2 জন মারা যায়। বাকি 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি পার্টিকে এখানে ঘটনাস্থলে তাড়াতাড়ি পাঠাই। আমার জরুরি পার্টি এখানে আসার পরে আমাদের এখানকার স্থানীয় জনগণের সহায়তায় আমরা এখানে একটা প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে, ওখান থেকে প্রায় আমরা 7 জনকে উদ্ধার করি। 7 জনকে উদ্ধার করা অবস্থায় 3 জন এখানে এর মধ্যেই ঘটনাস্থলে মারা যায়, আর 4 জনকে আমরা হাসপাতালে প্রেরণ করি। এক ছাগলেই বের করে দিল মতিউর রহমানের শত কোটি টাকার সম্পদের তথ্য। রাজস্ব কর্মকর্তার পরিচয়ে স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন স্বর্গরাজ্য। গাজীপুরেই মিলল মতিউর পরিবারের কয়েকশো বিঘা জমির তথ্য। একই সাথে গড়ে তুলেছেন বিলাসবহুল রিসর্টও। অভিযোগ আছে, রিসর্টের ছোট ছোট কটেজে চলে অনৈতিক কাজ। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে থলের বিড়াল বেরিয়ে আসে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের। বেরিয়ে আসে শত শত বিঘা জমি, রিসোর্ট, নামে বেনামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি সহ কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য। তার প্রথম স্ত্রী ও সন্তানদের নামে পাওয়া গেছে গাজীপুরে কয়েকশো বিঘা জমির তথ্য। এর বেশিরভাগই পুবাইল থানার খিলগাঁও মৌজায়। এ মৌজায় মতিউরের নামে 41.4% জমির নামজারি করা হয়েছে, আর লাইলা কানিজ লাকির নামে 14.5% জমি খারিজ করা হয়। খিলগাঁও মৌজাতে মতিউর লাকি দম্পতির ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে প্রায় 104% জমির নামজারি ও জমাভাগ করা হয়েছে, আর মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে রয়েছে 30% জমি। এই 4 জনের যৌথ নামে 48.77% এবং প্রথম স্ত্রী ও অর্ণবের নামে আরও 45% জমি নামজারি ও জমাভাগ করা হয়েছে। এছাড়া লাইলার নামে বেনামে গাজীপুরে 5 কাঠা, বাহাদুরপুরে 27%, মেঘদুবিতে 6.60% এবং ধোপাপাড়ায় 17% জমির তথ্য পাওয়া গেছে। তার সম্পদের তালিকায় পাওয়া যায় গাজীপুরের আপন ভবন, পিকনিক অ্যান্ড শুটিং স্পট। 100 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় রিসোর্টটিতে। ভেতরে রয়েছে বিভিন্ন রাইড সহ অসংখ্য স্থাপনা। রয়েছে 28টি কটেজ। এক রাতের জন্য প্রতিটি কটেজে ভাড়া 7,000 টাকা। একান্ত সময় কাটানোর জন্য পারফেক্ট এই রিসোর্টটি। 60 বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টটিতে 35 বিঘার মালিক মতিউর ও লাইলা কানিজ লাকির। যদিও দায়িত্বরত কেউই এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্থানীয়রা জানান, রিসোর্টটি পরিচালনা করেন লাইলা কানিজ লাকি। 35 বিঘার সাথে স্থানীয়দের কাছ থেকে আরও জমি বার্ষিক ভাড়া ভিত্তিতে গড়ে তোলা হয় আপন ভবন। মাঝে মাঝে যাতায়াত করেন মতিউর লাকি। এমনি মোটামুটি সময় তো তারা আসে, আইসা তার একটা প্রজেক্ট করছে, তার একটা এত লোক খাটায়, দেখবে না তার প্রজেক্টটা ঘুরে একটু দেখবি তো অবশ্যই। আমরা ভাড়া নিই আবার কাছ থেকে
হ্যাঁ রাকিবা থেকে। এটা চালায় লাইলা কানিস আর একটা ওদের মনে হয় কোম্পানি আছে ওরা। অভিযোগ ওঠে রিসোর্টটি বানানোর সময় অনেকের কাছ থেকে জোর করে দখল নেওয়া হয় জমি। একটি ছাগলকাণ্ডে একে একে বেরিয়ে আসে মতিউরের মতো একজন রাজস্ব কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের চিত্র। তেমনভাবে যুক্ত হলো আপন ভুবন নামে এই রিসোর্টটিও। অথচ আইনের ফাঁকফোকরে এখনও অধরায় রয়ে গেছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লাইলা কানিজ লাকি। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। টাকা ফেরতে নানা আশার বাণী শুনিয়ে কৌশলে ব্যবসা পরিচালনা করছে ইভ্যালি। উল্টো টাকা ফেরত দেওয়ার পথ থেকে সরে গেছে প্রতিষ্ঠানটি। বন্ধভোক্তা অধিকারে দায়েরকৃত অভিযোগগুলোর দেনা শোধ কার্যক্রম। ফলে হতাশায় ভুগছেন অনেকে, কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহত্যার। সাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সম্ভাবনাময় সন্তানকে হারানোর আর্তনাদ। মাত্র 2 বছর আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন ইরফান আহমেদ সামি। মানসিকভাবে ভেঙে পড়ে শেষমেশ আত্মাহুতির পথ বেছে নেন ওই শিক্ষার্থী। তার আত্মহনন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন সামির বাবা শফি আহমেদ। বন্ধুদের থেকে ঋণ করে 12 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে। লাভের লাভ তো কিছুই হয়নি, বরং ইভ্যালি থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে আত্মহত্যাকে সমাধান মনে করেছিলেন সামি। এমন অভিযোগ ছেলেহারা এ বাবার। ইভ্যালি রাসেল ভাই তাকে দুটো চেক দেয়। একটা চেক হলো 3,50,000, আরেকটা চেক 8,50,000। তার 2 দিন পরে ইভ্যালি রাসেল ভাই যখন অ্যারেস্ট হয় তখন আমার ছেলে বলে, আব্বু আমি তো শেষ। আমি বললাম, আব্বু কী হয়েছে? আব্বু আমার 12 লাখ টাকা চেক, আমি তো এই টাকা পাবো না। তা আমি বলছি, আব্বু দেখো কি হয়। তখন ছেলে বলে যে, আব্বু আমি সুদের উপরে এই টাকাগুলো নিছি, তোমাদেরকে বলি নাই। বছরের পর বছর ইভ্যালির কাছ থেকে পাওয়া টাকা না পেয়ে এভাবেই হতাশাগ্রস্ত অসংখ্য মানুষ। পাওনাদারদের থেকে বাঁচতে অনেকে আবার পাড়ি জমিয়েছেন বিদেশে। নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে আসতে হবে কখনো আমি কল্পনা করিনি। আজকে আমি প্রবাসী, তার প্রধান কারণ হচ্ছে আমার উপর অর্পিত যেই এখন বর্তমানে যে দেনাগুলো আছে সেগুলো শোধ করতে আমি দেশে থেকে সক্ষম হইতাম না। সেই দেনার উপর দেনা করে এখন আমি হয়তোবা এই প্রবাস জীবন পার করতেছি দেনা পরিশোধ করার উদ্দেশ্যে। এদিকে ভুক্ত অধিকারে ইভ্যালির বিরুদ্ধে 6,500 অভিযোগ জমা পড়লেও মাত্র 250 জনের টাকা ফেরত দিয়েছে ই কমার্স প্রতিষ্ঠানটি। অবশ্য অনেকে পাননি পাওনা পুরো টাকা। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল গত মে মাস থেকে গ্রাহকদের দেনা পরিশোধের কথা বললেও অভিযোগ উঠেছে কেবলমাত্র যারা মামলা করেছে তারাই ফেরত পাচ্ছে পাওনা টাকা। টিআইবি বলছে গ্রাহকদের সর্বশান্ত করা ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর কুটচাল নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু এটার মধ্যে যে আইনি কাঠামো সেখানে দুর্বলতার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যার ফলে গত বেশ কয়েক বছর যাবৎ এই যে বিভিন্ন প্রতারণার যে কাহিনী উত্থাপিত হয়েছে সেটি কিন্তু কর্তৃপক্ষ জানেন। তার উপর ভিত্তি করে কোনো কার্যকর পদক্ষেপ যেহেতু একদিক থেকে আইনি কাঠামোকে আরও পর্যাপ্ত সুদৃঢ় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি, অন্যদিক থেকে যতটুকু আইনি সক্ষমতা আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে যারা এই অনিয়মগুলো করেছিলেন, প্রতারণাগুলোর সাথে যারা জড়িত ছিল, বাস্তবে কোনো দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। সেই কারণে কিন্তু আবার নতুন এরকম একই ধরনের ব্যবসা বা একই রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি একের পর এক, এবং সেটা আবার বিভিন্ন নতুন অভিনব কায়দায় হচ্ছে, যার কারণটাই হচ্ছে যে এটাকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ গৃহীত হয়। কাজে দায় আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে। নতুন উদ্যমে চলার পরও বন্ধ হয়নি ইভ্যালির প্রতারণা। পণ্যের অর্ডার নিয়ে কুরিয়ার চার্জ কেটে সে পণ্য অনেক সময় ডেলিভারি পান না গ্রাহক। আবার কুরিয়ার চার্জ ফেরত দেওয়ার কথা থাকলেও সে টাকাও ফেরত দেন না তারা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 19 মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করল গাজীপুর মহানগর আওয়ামী লীগ। তবে কমিটিতে জায়গা পাওয়া বেশিরভাগ সদস্যকে নিয়ে রয়েছে বিতর্ক। বিএনপি থেকে আসা হত্যা মামলার আসামি, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তিও পেয়েছেন পদ। কোনোদিন দল না করেও বিদেশে বসে নেতা বনে গেছেন কেউ কেউ, আর বাদ পড়েছে ত্যাগী নেতারা। কমিটি নিয়ে বিতর্কের কথা স্বীকার করলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল। তবে দোষ চাপালেন সভাপতি আজমতুল্লাহর উপর। তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের পর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট গাজীপুর মহানগর আওয়ামী লীগ। অতীতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মহানগরের এই ইউনিট। 2022 সালের 19 নভেম্বর ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্মেলন শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান এবং আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
দীর্ঘ 1.5 বছর পর গেল বুধবার ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি। অভিযোগ উঠেছে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়া হয়েছে বিতর্কিত হাইব্রিড হত্যা মামলার আসামিদের। যুগ্ম সম্পাদক দায়িত্ব পাওয়া আব্দুল হোসেন রিপন সরকার, যিনি ছিলেন হত্যা মামলার আসামি। অন্যদিকে সন্ত্রাস চাঁদাবাজি করায় সন্ত্রাসী খেতাব পাওয়া মামুন মণ্ডল পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের মতো বড় পদ। বিদেশ থেকেও দলীয় পদ বাগিয়ে নিয়েছেন নতুন কমিটির প্রচার সম্পাদক আব্দুল হালিম সরকার। বিভিন্ন মামলার আসামি হয়েও পদ পেয়েছেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাসেল। মীর আসাদুজ্জামান তুলা, যার নামে চাঁদাবাজি সহ রয়েছে একাধিক মামলা। নারী কেলেঙ্কারি ও ভিডিও ভাইরাল হয়ে যিনি হয়েছিলেন আলোচিত, সেই খলিলুর রহমান কাউন্সিলর ও একই ধরনের অভিযোগ থাকা আব্দুর রহমান মাস্টার জায়গা পেয়েছে নগর কমিটিতে। বিএম জাহিদুল হক মিতু, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল সিদ্দিকীর ব্যবসায়িক পার্টনার ছিলেন, তিনিও এই কমিটিতে পদ পেয়েছেন। অন্যদিকে আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলা আসামির ভাইও পেয়েছেন এই কমিটিতে পদ। বিতর্কিতরা কমিটিতে জায়গা পেয়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল দায় চাপালেন মহানগর সভাপতি আজমতুল্লাহর উপর। সব ধীরে ধীরে সভাপতি দায়িত্ব নিতেই হবে, কিছু শেয়ার নিতে হবে, কিন্তু আমার নেতৃত্ব হয় নাই। আমি ওইখানে সবচেয়ে মানে সবাই আমার বয়োজ্যেষ্ঠ। আমি যেখানে কাজ করছি এইখানে তো একটা এরকম হিরো দায় আমি নিতে পারি, কিন্তু টঙ্গী কি হয়েছে না হয়েছে সেটার দায়িত্ব হলো যে আমাদের এখন বর্তমানে এমপি আগের প্রতিমন্ত্রী আর সভাপতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত 75 সদস্য পূর্ণাঙ্গ কমিটি 2025 পর্যন্ত অনুমোদন দেওয়া হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। বাগেরহাট থেকে মাছ মাংসের বাজারে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। আর সোহান, আপনি নিশ্চয়ই শুনছেন। সোহান, এই যে প্রতিনিয়ত দাম বেড়ে যাচ্ছে, আসলে কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। আপনার কাছে জানতে চাইবো, বাজার নিয়ন্ত্রণ কেন সম্ভব হচ্ছে না, এই বিষয়টি জানাবেন। থাকলেও মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি মাছের দাম আকার ও প্রকার ভেদে কিন্তু 100 থেকে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাটের সব থেকে বড় যে মাছের বাজার, সেই বাজারে। এই বাজার থেকেই মূলত বাগেরহাট জেলা শহরের বেশিরভাগ মানুষ বাজার করে থাকেন। আমরা সকাল থেকে দেখেছি এই বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে দেখেছি যে প্রতিটি মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আপনাকে একটু ইলিশ মাছের দাম বলতে চাই, প্রতি কেজি ইলিশ মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। কেজি কেজি যেসব ইলিশ মাছ রয়েছে সেই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা, এবং 2টা থেকে 3টা ওজনে যে ইলিশ রয়েছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। এছাড়া সাগরের অন্যান্য যেসব মাছ রয়েছে সেসব মাছেরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বাগেরহাটে স্থানীয়ভাবে উৎপাদিত যে সব মাছ রয়েছে সেসব মাছের কথা বলি, সেসব মাছের দামও বৃদ্ধি পেয়েছে। বাগেরহাটে আজকে রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা কেজিতে, এবং পাতারি মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজিতে। এছাড়া টেংরা মাছ বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, ফাঁসিয়া মাছ 600 থেকে 700 টাকা, হরিণা 600 থেকে 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা যদি গরিবের সব থেকে প্রিয় মাছ যেটা তেলাপিয়া মাছের কথা বলি, তেলাপিয়া মাছেরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তেলাপিয়া মাছ ছোটটা 120 এবং বড়টা 150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। পাঙ্গাস মাছ 220 থেকে 250 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, আসলে মাছের দাম বৃদ্ধি সম্পর্কে তিনি কি বলেন। ভাই, এই যে প্রত্যেকটা মাছের দাম বৃদ্ধি, এটার কারণ কি? ওই সাগরে মাছ ধরা বন্ধ, তো এটা আমাদের এই স্থানীয় ছোট নদীর মাছ, যেমন এই পিরোজপুর কষা নদী, তারপরে আপনার মোরলগঞ্জের এই নদীর মাছ, এটা একটু বেশি দামে কিনতে হয়, কারণ সাগরের মাছ ধরা বন্ধ, তো মাছ আমরা কম পাই, এই জন্য কেজি সাইজটা 1600 টাকা বিক্রি হইতেছে। শুনলাম, তিনি আমাদেরকে জানালেন যে আসলে সাগরে মাছ ধরা বন্ধের কারণে মাছের সরবরাহ কম হওয়ায় কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাগেরহাটের বাজারে গরুর গোশ 750, খাসি 1000 এবং ব্রয়লার মুরগি কিন্তু 180 টাকা করে বিক্রি হচ্ছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ।
সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাটের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী সোহানের কাছ থেকে। রাজবাড়ী থেকে সবজি বাজারের খবর জানবো দর্শক। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আজকে তো ছুটির দিন, সবজির দাম কেমন দেখছেন বাজারে, কি বলছেন ক্রেতারা, এই বিষয়ে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ীতে বিভিন্ন বাজারে কাঁচামালের যে দামটি রয়েছে প্রত্যেকটি মূল্যরই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এদিকে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বা বিক্রেতাদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছেন যে কাঁচামরিচের দামটি গত সপ্তাহে ছিল 190 থেকে 270 টাকা কেজি, যা আজকে কিন্তু 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁয়াজের দামটাও কিন্তু অতিরিক্ত পেঁয়াজের দামটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দামের পাশাপাশি যে পণ্যগুলি রয়েছে সেই পণ্যগুলির দামও কিন্তু প্রত্যেকটা পণ্যের মূল্যটাই কিন্তু বেশি। দুই একটি পণ্যের মূল্য কমে আসলেও বেশিরভাগ পণ্যের মূল্যটা কিন্তু বেশি আছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আর ক্রেতারা যেটা বলছেন, ক্রেতারা বলছেন যে প্রত্যেকটি পণ্য কিন্তু দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা কিন্তু হতাশায় ভুগছেন। তারা জানাচ্ছেন যে বাজারে যে তারা টার্গেটটা নিয়ে আসছেন সেই টার্গেট কিন্তু তাদেরকে পূরণ হচ্ছে না। এক দুটি পণ্য কেনার পরে কিন্তু তাদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আর একটি বিষয় যদি বলি যে কাঁচামরিচের যে মূল্যটি বৃদ্ধি পেয়েছে, এ ব্যাপারে আমি অনেক ক্রেতার সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই যে কাঁচামরিচের দাম, সেই মরিচের যে পরিমাণ দাম, তারা কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ কিনলে তাদেরকে কিন্তু পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, তারা অন্য জিনিস আর কিনতে পারছেন না। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, তিনি দেখি কে বলেন যে আপনি তো বাজার করতে আসেন, যে কাঁচা বাজারের দামটা কিরকম? অনেক দাম কাঁচা মরিচের, আর খুবই দাম। অন্য গুণের দাম, সব জিনিসের দাম বেশি, কিন্তু আমরা সাধারণ মানুষ কিনে খাইতে পারি না। 1 কেজি চালের দাম যদি 90 টাকা হয়, 70 টাকা হয়, তাহলে আমরা খাবো কি? তাহলে চারিদিক পানি উঠে গেছে গা। সাধারণ গরিব পাচ্ছেন যে তিনি জানাচ্ছেন যে যে পরিমাণ দাম সেই পরিমাণ তারা কিন্তু করাই ক্ষমতার বাইরে হয়েছে। বাজারে আসলে প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেকটা পণ্যের মূল্যই বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছেন, যে কারণে তারা হতাশায় ভুগছেন। তারা জানিয়েছেন যে একটি মূল্য তালিকা যদি থাকে বা এটা নিয়ন্ত্রণ যদি থাকে, তাহলে কিন্তু তারা সহজে বাজার করে নিতে পারেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার যে প্রতিটি বাজারেই কিন্তু প্রত্যেকটা পণ্যের দাম, তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু কাঁচামরিচ ও পেঁয়াজের দামটা একটু বেশি বলে ক্রেতা বা বিক্রেতারা জানাচ্ছে। তো এই ছিল রাজবাড়ী জেলার কাঁচা বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজির বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী শামীমের কাছ থেকে। সংবাদ সকালে আরো থাকছে। রাসেলস ভাইপার আতঙ্কে নির্বিচারে মারা হচ্ছে সাপ। সারা দেশে আছে চন্দ্রবোড়া, বলছেন সাপুরেরা আতঙ্কিত না হওয়ার পরামর্শ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি। 14 বছর পর ফের ক্ষমতায় ফিরতে চলেছে দলটি। বুথ ফেরত জরিপ বলছে 410টি আসন পেতে যাচ্ছে দলটি। অপরদিকে ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পাচ্ছে মাত্র 131টি আসন। হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 326টি আসন। এদিকে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এ নিয়ে টানা চতুর্থ দফায় লেবার পার্টি থেকে জয় পেলেন তিনি। লেবার নেতা কিয়ার স্টারমার বলেছেন ব্রিটেনের জনগণ পরিবর্তনের অপেক্ষায়। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10টায় শেষ হয় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। কিছুক্ষণের মধ্যেই বুথ ফেরত জরিপের ফল আসার সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন বিরোধী দল লেবার পার্টির সমর্থকরা। জরিপে দেখা গেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 326টি আসন। আনুষ্ঠানিক ফল ঘোষণায় ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভের চেয়ে এগিয়ে। ফলে দলটি পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার। তার নির্বাচনী এলাকা হলব্রন এবং সেন্ট পেনক্রাসে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন পরিবর্তনের জোয়ারে অভূতপূর্ব সাড়া দিয়েছেন ব্রিটেনের জনগণ। এই নির্বাচনী এলাকায় আমাকে পুনর্নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ। আজ রাতে দেশের মানুষ ভোটের মাধ্যমে জবাব দিয়েছে। সবাই পরিবর্তনের জন্য প্রস্তুত। গণতন্ত্র আপনাদের ভবিষ্যতের জন্যই ভোট দিয়েছে, এখন আমাদের দেওয়ার পালা।
because this is your democracy. লেবার পার্টি থেকে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে এবার। এর মধ্য দিয়ে টানা 14 বছরের শাসনের অবসান ঘটছে যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। রাসেলস ভাইপার আতঙ্কে সারা দেশে নির্বিচারে মারা হচ্ছে সব ধরনের সাপ। সাভারে বেদেপোলের প্রবীণ সাপুরেরা জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে দেখেছেন চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। ছোবলে ক্ষিপ্রতার কারণে সবসময় সতর্ক থাকেন তারা। এই সাপ নিয়ে আতঙ্কে জেলেরাও। আর বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি এই সাপে কাটার কিছু তথ্য পাওয়া গেলেও তা আতঙ্ক ছড়ানোর মতো নয়। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বর্ষায় টইটুম্বুর বংশী নদী, বুক চিরে চলছে ইঞ্জিন নৌকা। তবে বেদেদের সারি বাঁধা ভাসমান নৌকার উপস্থিতি নেই আগের মতো। দূরের উত্তরণ সিটিতে আবাস হয়েছে ভূমিহীন বেদেদের। সন্ধ্যা নামার আগে ভরা নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন সুকচান রাজবংশী ও ভাগ্যধন রাজবংশী। বংশ পরম্পরায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তারা। এতদিন দিনরাতে অনেকটা নির্ভয়ে জাল ফেললেও সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া রাসেলস ভাইপার আতঙ্কের ছাপ পড়েছে তাদের মধ্যেও। রাসেল ভাইপার নাকি সাপ, এই সাপ আমরা দেখি নাই, কিন্তু আমরা সবাই এটার থেকে ভয়ভীতির ভিতরে আছি। দূরে হাফ কালি হাফ তাই না, এগুলি আমরা দেখছি। এরপরও জীবিকার তাগিদে নদীতে নামছেন তারা। মাইটা ধরা সাপ এগুলো আসতো, কিন্তু বিষাদর সাপ পানিতে থাকে না। একইভাবে বেদেপাড়ার বিকেলের আড্ডায় আলোচনার বিষয় চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। বয়োজ্যেষ্ঠ সফরুদ্দিন সর্দার জানান, সাপ যত বিষধর হোক কৌশলে ধরতে পারেন তারা। তবে চন্দ্রবোড়া নিয়ে কোনো ঝুঁকি নিতেন না। ওই বন্যাকালে ওই সরে সরে থাকে বেশি, আমাদের এলাকায় নাই দাদা এই সাপটা। আমরা এগুলা ধরিও না ভাই, আমরা দুই একটা রাখি, খেলা দেখাবার লেগে রাখতাম আগে অন্য সাপ। একসময় দেশে বিলুপ্ত প্রায় ধারণা করা হতো এই সাপকে। তবে সাভারের নামাবাজার এলাকায় সাপুরের বাক্সে দেখা মিলল রাসেলস ভাইপারের। স্থলে বসবাস করা বিষধর 10টি সাপের তালিকায় নেই চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। গায়ের রং, চারিত্রিক বৈশিষ্ট্য আর ক্ষিপ্রতার কারণেই বেশি ভয় মানুষের। অন্য সব সাপ মানুষের উপস্থিতি দেখলেই দ্রুত পালিয়ে যায় বা হিস হিস শব্দ করে, কিন্তু চন্দ্রবোড়া না পালিয়ে ভয়ে কুণ্ডুলি পাকিয়ে বসে। খুব কাছে না গেলে তীরে এসে কামড়ায় না অলস প্রকৃতির এই সাপটি। বিশেষজ্ঞরা বলছেন, বিলুপ্ত প্রায় এ সাপ ফিরে আসা পরিবেশের জন্য ইতিবাচক। তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তারা। কৃষকও এখন মাঠে যেতে ভয় পাচ্ছেন এই চন্দ্রবোড়া সাপের কারণে, কিন্তু এটি তো আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। তো যার ফলে এটি আসলে এই ভয়ের কারণে যদি আমাদের ফসল উৎপাদন কমে যায়, সেটিও তো আমাদের জন্য ক্ষতিকর কারণ হয়। অনেক সময় ভয় পেলে পেঁচিয়ে থাকে, তো সেই পেঁচিয়ে থাকে যখন, তখন কেউ যদি অসতর্কতাবশত সেই সাপের গায়ে পা দেয় তাহলে সে দংশন করতে পারে। দেশে 100-র বেশি সাপ থাকলেও স্থলের 16 থেকে 17টি মানুষের জন্য কিছুটা বিপজ্জনক। এ অবস্থায় নির্বিচারে সাপ মারা পরিবেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নির্মাণের 20 থেকে 25 বছর পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি বরগুনায় 245টি লোহার সেতু। রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুগুলো। এরই মধ্যে ধসে পড়তে শুরু করেছে কয়েকটি। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন ফারিহা ইসলাম। হালকা যান চলাচল প্রকল্পের আওতায় 2002 সালে বরগুনা সদর উপজেলার পটকাখালী সড়কে একটি সেতু নির্মাণ করে এলজিইডি। এরপর গত 22 বছরেও সংস্কার করা হয়নি এটি। এতে 2 বছর আগে হঠাৎ করে খালের মধ্যে ধসে পড়ে সেতুটির একাংশ। শুধু একটি সেতু নয়, রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত 245টি লোহার সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ধসে পড়া সেতুতে স্থানীয়রা বাঁশ, সুপারি গাছ দিয়ে সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে করছেন যাতায়াত। এই ব্রিজটা যে কিছুদিন আগে একটা বাচ্চা পড়ে গেছে, তারপর একটা মহিলা পড়ে গেছিল। অনেক ভোগান্তিতে পড়তে হয় আমাদের এটা দিয়া। এখন যদি এই ব্রিজটি নতুন করে আবার নির্মাণ করা হয় আগের মতন, তাইলে গ্রামের সবার উপকার হয়। সাইকেলটা নিয়ে ডেলি 4 বার অফিস করি, কান্দে করে নেই, কান্দে করে আনি এবং সুপারি গাছ দিলে 3 থেকে 4 মাসের বেশি হয় না।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর, বাড়ছে প্রাণহানির ঝুঁকি। এটা মেরামতের জন্য ইতিপূর্বে আমরা অনেকের কাছে গিয়েছি, কিন্তু আসলে কোনো কর্ণপাতই করা হয় না। এখানে যারা স্কুল কলেজে পড়ে এবং বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদেরও সমস্যা হচ্ছে এবং আমাদেরও হচ্ছে, কারণ এই ব্রিজটা পার হতে আমাদের অনেক রিস্ক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা যে এখন আছি মরণ ফাঁদের মধ্যে, যাতে আমাদের এই ব্রিজটা অতি তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। তবে এলজিইডি বলছে, মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত পেলে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার ও পুনর্নির্মাণে নেওয়া হবে উদ্যোগ। আশা করতেছি প্রধানমন্ত্রী মহোদয়ের মাধ্যমে এই ব্রিজগুলো মেরামত বা পরিচালনা করার জন্য একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। হয়তো নতুন কোনো প্রকল্প হবে অথবা চলমান প্রকল্পের মধ্যে এই ব্রিজগুলো ঢুকে যাবে। 1997-98 অর্থ বছরে এলজিইডির আওতায় হালকা যান চলাচল প্রকল্পের অধীনে জেলায় 245টি লোহা সেতু নির্মাণ করা হয়। 2005 সালে প্রকল্পটি বন্ধ হয়ে গেলে আর রক্ষণাবেক্ষণ হয়নি সেতুগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। আজ শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে রাত 10টায় স্বাগতিক জার্মানির প্রতিপক্ষ স্পেন। চুয়াডাঙ্গায় বেশিরভাগ রেল ক্রসিং অরক্ষিত, এতে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সর্বশেষ 28 জুন জেলার ডুগডুগি রেল ক্রসিং এর অদূরে ও গাইডঘাট রেল ক্রসিং এ পৃথক দুটি দুর্ঘটনায় নিহত হন একজন। এসব অরক্ষিত ক্রসিং বিষয়ে কথা বলতে রাজি হয়নি রেল কর্মকর্তারা। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ভিডিও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া পোড়াদহ ও বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত রেলপথ রয়েছে 42.65 কিলোমিটার। জেলায় রেল ক্রসিং রয়েছে মোট 33টি, এর মধ্যে 4টি অবৈধ, আর বাকি 29টি রেল ক্রসিং এর মধ্যে 14টিতেই নেই গেটকিপার। এ কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। রেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করতে দীর্ঘদিনেও কার্যকর পদক্ষেপ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। সবশেষ গত 28 জুন ড্রাগন ফল ভর্তি আলম সাধু নিয়ে অবৈধ গাইডঘাট রেল ক্রসিং পার হয়ে যাওয়ার সময় গুরুতর আহত হয় একজন। একই দিনে ডুগডুগি রেল ক্রসিং এ ট্রেনে কাটা পড়ে নিহত হয় আরো একজন। অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন এই যে বিভিন্ন লোকের মুখে শোনার পর দেখলাম, এখন আমাদের যেটা অনুমান, যেহেতু এর পাশে একটা হাটও হয়, এখানে লোকজন সবসময় থাকে, সেহেতু এখানে একটা আপনার রেল গেট ক্রসিংয়ের জন্য রেল গেট হওয়া অতি প্রয়োজন, এটা আমরা মনে করি। অরক্ষিত এসব রেল ক্রসিং এ নেই গেটম্যান। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র সাইনবোর্ড বসিয়েই দায় সারছে রেল বিভাগ। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, শুধুমাত্র গেটম্যান না থাকার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে। তা আমাদের আকুল আবেদন যেন একটা গেটম্যানের অবশ্যই ব্যবস্থা করে দেওয়া হয়। রেল গেট ক্রসিং হইতে সমাজে খুব অসুবিধা, মানুষের ভয়াবহভাবে পারাপার হয়। এদিকে অরক্ষিত এসব রেল ক্রসিং এর বিষয়ে কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তাই। যে এটা আমাদের বলতে নিষেধ করে দিছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাহলে আমি তার দিয়ে ভায়োলেট করে এটা কেন বলবো? তাহলে আমি কি বলতে চাই? আমার স্যার নিষেধ করছে, তাহলে স্যার নিষেধ করছে এই কথাটাও তো বলা যাচ্ছে না। সরকারি কর্মকর্তারা যে কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবো না, এটা একটা ইয়াও জারি হয়েছে, প্রজ্ঞাপনও আছে। মানুষের প্রাণহানি রক্ষায় এসব রেলগেট সুরক্ষিত করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। রোগীদের সঙ্গে অসদাচার, গর্ভবতী নারীদের মারধর ও হাসপাতালে বসে ভিজিট নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগমের বিরুদ্ধে। দীর্ঘ 28 বছর ধরে একই স্থানে থেকেই এমন অপকর্ম করছেন তিনি। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের মেলাপাড়া এলাকার হাসান শরীফের স্ত্রী শারমিন বেগম গত 28 জুন প্রসব বেদনা নিয়ে মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে যান। এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম 10,000 টাকার বিনিময়ে নরমাল প্রসবের গ্যারান্টি দিয়ে শারমিনকে ভর্তি করেন। পরে স্যালাইন দিয়ে প্রসব ব্যথা তুলে শারমিনের গর্ভপাত করানোর চেষ্টা করেন নূরজাহান। এ সময় যন্ত্রণাকাতর শারমিনের পা নূরজাহান বেগমের গায়ে লাগলে উত্তেজিত হয়ে শারমিনকে তার স্বজনের সামনেই ব্যাপক মারধর করেন তিনি।
ভোররাতে শারমিন মৃত সন্তান জন্ম দেন। তার স্বজনদের অভিযোগ, নূরজাহান বেগমের অবহেলাতেই নবজাতকের মৃত্যু হয়েছে। আমার লাইট দিতে ঘুষে হয়েছে, এবার আমার চুল ধরে টানছে, এবার পেট পাচাইয়া মানে ঘুষি পর্যন্ত দেশে। কেমিক্যাল দেওয়ার পরে এর বাচ্চা নারও বাঁধে না, কিছু করে নাই, নারকেট ঠেলা নার বাঁধে নাই। শুধু শারমিনই নয়, এভাবে মহিপুরের অনেক প্রসূতি মা নূরজাহান বেগমের শরণাপন্ন হয়ে মারধরের শিকার হয়েছেন। টাকার জন্য সবার সাথে চরম দুর্ব্যবহারের অভিযোগ ওই পরিদর্শিকা নূরজাহান বেগমের বিরুদ্ধে। কোনো কথার কোনো মিসগিস কিছু নাই। উনি যে কেমন ডাক্তার আমি নিজেই কইতে নি, আমি আগেই কইছি যে ওনার দ্বারে যাওয়া লাগবে না। হাসপাতালে যাওয়ার পর উনি যে ব্যবহার গুণন করে, উনি আমার কথা শুনতে চায় না। উনি আমাদের এই জায়গায় একটাই স্বাস্থ্যকেন্দ্র, এই জায়গার মহিলা গাইনি প্রধান উনি, এবং উনি যেভাবে আচরণ করে তা মনে করেন এটা ভাষায় প্রকাশ করা যায় না। যদিও নূরজাহান বেগমের বিরুদ্ধে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ডেলিভারি করতে গেলে একটা বাচ্চা মায়ের পেট থেকে মৃত্যু আসতেই পারে। রোগীকে মারধর করা, টাকা নেওয়া, আমার জীবনে, আমার চাকরি জীবনে আমি কোনো রোগীর কাছে কন্টাক্ট করে রোগী ধরি না, এরকম কোনো ইতিহাস আমার নাই। নূরজাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট বিভাগের এই কর্মকর্তা। অভিযোগ আসছে, আমি তাকে প্রাথমিকভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে সেবার মান বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।